দর্শক, ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল সিরাম সোপবার নিবেদিত তারকার আড্ডায়। সঙ্গে রয়েছে মৌ। আর আজকে জিজিবি পরিবার সত্যি ভীষণ আনন্দিত, কারণ মনে হচ্ছে যে আজকের ঈদ শুধুমাত্র আমাদের, কারণ আজকে আমরা এমন একজনকে পেয়েছি যিনি লিভিং লিজেন্ড, এবং তিনি কোথাও থাকা মানে হচ্ছে চারপাশ আলোকিত হয়ে যায়, তার আলোয় আমরা আলোকিত হই। এবং সেই মানুষটি যদি একটু বলি, 1966 থেকে 2026 অর্থাৎ 60 ইয়ার্স, 6 দশক ধরে আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। এই শিল্প মাধ্যমকে করেছেন অনেক সমৃদ্ধ, এবং তার ভালোবাসায় আমরা সবসময় অনুপ্রাণিত হই। তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পেয়েছেন 21 পদক তার এই কাজের এবং কৃতকর্মের মধ্য দিয়ে। সেই মানুষটি যখন অভিনয়ে পর্দায় আসেন তখন আমরা যেরকম মন্ত্রমুগ্ধ হই, একই সঙ্গে যখন তার উপস্থিতি আমাদেরকে জানান দেয় তখন চারপাশটা খুব শীতল হয়ে যায়। সেই মানুষটিকে আজকে আমরা পেয়েছি, এবং আমরা সবসময় বলি তিনি হচ্ছেন আমাদের এই বিনোদন অঙ্গনের সকলের মা। দিলারা মা রয়েছেন আজ আমাদের সঙ্গে। আছেন আমাদের ভীষণ প্রিয়, অত্যন্ত গুণী অভিনয় শিল্পী, আদ্যপান্ত শিল্পের মানুষ দিলারা জামান। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? খুব ভালো লাগছে এই মুহূর্তে এরকম চঞ্চল একজন হরিণীর সামনে। আমি তো 84 বছর 85 বছরের বুড়ি থুরথুরি, তারপরে তুমি এত বিশেষণে ভূষিত করলে আমি যার একটুও না, তো ভালো লাগে প্রশংসা শুনলে। আপনি এই প্রশংসারও অনেক ঊর্ধ্বে। যখন লিফটে আপনাকে নিয়ে আমি উঠছিলাম, সবাই এসে ছবি তুলছে, আমি তাকিয়ে তাকিয়ে ভাবছি যখন দিলারামা অনেক ইয়াং ছিলেন তখন তিনি দেখতে কি পরিমাণ সুন্দরী ছিলেন, অনিন্দ্য সুন্দরী। এবং সেই সময়ে মানে যখন আপনি পদার্পণ করলেন প্রথম কাজ 1900, আমি ভুল না করলে 66, যেটা আমি শুরুতে বলছিলাম, 26 বছর বয়সে, ওই সময় তো মানে আমাকে আপনি চঞ্চলা বললেন, তখন তো আপনি মানে সুপার চঞ্চলা। যাই হোক, হ্যাঁ, একদম উড়ন্ত ফড়িং যাকে বলে, ঘুরে বেড়াচ্ছেন, চারপাশ দাপিয়ে বেড়াচ্ছেন। সেই গল্পে যাব, তার আগে আজকের দিনটি কেমন কাটলো? ঈদ কোরবানির তো ব্যস্ততার মধ্যে কাটে, তবে ভালো লাগে, আনন্দ যে একটু সবার জন্য করতে পারি, কে কী খায় মনে করে ঠিক আছে করে রাখি। আর এত গোশত তো সবসময় একসঙ্গে পাওয়া যায় না, পছন্দ মতো গোশতগুলো, কোনটা কাবাব হবে, কোনটা কোল্ড বিফ হবে, তো ভালো লাগে এই সব নিয়ে সময় কাটে। অন্য সময় তো হিসাব এতটুকু, হ্যাঁ 2 কেজি গোশ আনলাম, সেটা আবার ভাগ করে ফ্রিজে রাখা, কয় বেলা যাবে ইত্যাদি। তো এ সময় তো আর হিসাব থাকে না, আর সবাই আসবে, কে আসবে মনে করে করে একটু রান্না করে রাখতে বলি, আর বলি যে যেন করতে পারি, আগামী ঈদে যেন করতে পারি, শরীরে যেন সেই শক্তি থাকে। আপনি এখনো নিজের রান্না নিজে করেন, এবং পরিবারে একটা ছেলে রয়েছে যে আপনার সহযোগিতা করে। ছেলে থাকে, আমার আশিক থাকে, হ্যাঁ হ্যাঁ, রান্না করি আমি এদের নিজে। জন্য আপনি আবার আলাদা করে রান্না করেন? আমার খাওয়া তো এখন তো হিসেব করে একদম কম মশলা কমিয়ে, আর সব প্রিয় জিনিস খাওয়া বন্ধ। একটু রকস্টারের প্রসঙ্গে যাব। এবারের ঈদে মুক্তি পেল রকস্টার, সেখানে আপনিও দুর্দান্ত অভিনয় করেছেন। যদি একটু রকস্টার প্রসঙ্গে বলতেন। রকস্টার আমার কাজ খুব সামান্য, তবু আমি কোনো কাজকে সামান্য বলি না। সেখানে আমি নায়কের 10 বছর পর্যন্ত দুটো অবস্থা, ওই সময়টুকু আমি কাজ করেছি, ওটা করলাম। এখন আবার একটা স্বল্পদৈর্ঘ্য ছবি করছি, আমি শুনেছি বিহারীপল্লীতে গত 2 দিন কাজ হয়েছে। অসম্ভব কষ্ট, এতটুকু ঘরের ভেতরে আমরা 4-5 মিলে আছি, কোনো দরজা নেই, জানলা নেই, বাতাস নেই, ওইখানে আমরা কাজ করি। আপনি এখনো একটা এনার্জি কিভাবে পান? এটা আসলে কিভাবে সম্ভব? না, আসলে যে সময় কাজ করার শক্তি ছিল, মানে 3 দিন 4 দিন একসঙ্গে হয়তো রাত জেগে কাজ করতে পারতাম, তখন এত ভালো ভালো কাজগুলো পাইনি আমরা। আর তখন বাধাও ছিল, কারণ তখন আমি এখন যেমন জীবন জীবিকার জন্যে অভিনয়কে আমরা পেশা হিসেবে নিয়েছি। হ্যাঁ, আমি এখন জোর করে বলতে পারি আমি অভিনয় শিল্পী, অভিনয় করি, কেমন তখন কিন্তু অভিনয়টা খুব মানে একটা অন্য পেশায় ছিল, পাশাপাশি এবং ভালো লাগা থেকে মানুষ অভিনয় কাজ করেছে আর কি। আর খুব ভালো চোখে তখন দেখা হতো। আমাদের সময় তো খুবই মানে অনেক বাজে। আমি শুনেছি যেরকমও বলেছে যে দিলারা অভিনয় করছে, ওর তো বিয়ে হবে না। তাছাড়া আমার বিয়ের পরেও আমি বলবো যে আমার স্বামী অত্যন্ত উদারমন, এবং তিনি কবি ছিলেন, সংস্কৃতি মনা ছিলেন দেখে আমাকে কখনোই এসব কাজে বা কেউ কিছু বললে উনি সেটাকে করতেন না। তো সেই সময়ে অনেক ভালো ভালো কাজ
করার ইচ্ছে ছিল, শক্তি ছিল, দিনের পর দিন কাজ করেছি, একসঙ্গে স্কুলে কাজ করেছি। সেখান থেকে কাপড় চোপড় সব আমার ব্যাগটা নিয়ে গাড়ির পিছনে রেখে দিয়েছি। তারপরে ওখান থেকে চলে গেছি কাজ করতে। রাত্রে ফিরে এসেছি যখন, তখন ওরা শুয়ে আছে। পরের দিন আবার এইভাবে 3 দিন 4 দিন চলে গেছে। কিন্তু এখন তো আর সেই রকম না। এখন কাজ করতে ইচ্ছে করে, অত সাংসারিক এত ঝামেলাও নেই। তখন তো বাসা একটা টান থাকতো, বাচ্চারা আছে আর স্বামী আছেন। এখন তো আমি একা। এখন তো বাচ্চারা তো মন খারাপ করে যে আপনি কেন আমেরিকায় যান না, বা মানে ওখানে না থেকে এখানে থাকেন। ওই যে সবাই বলে কি একটা প্রবাদ আছে, টিচিং অ্যান্ড বেগিং ওয়ান ক্যানট গিভ আপ। আমি বলি অ্যাক্টিং অলসো। যতদিন শরীরের শক্তি আছে, একজন শিল্পী সে অতৃপ্ত মন কাজ করতে ইচ্ছেই করে। আমেরিকায় গেছি, ওখানে আমার মেয়ে ওরা সব আমাকে পে চ্যানেল তো 6টা চ্যানেল কিনে ও সারাদিন টিভি দেখতাম বসে বসে। আর আমি করতে পারতাম না, আমি থাকলে তো আমি করতাম, এই মনটার মধ্যে। তারপরে আর মন টেকে না ওখানে, মন টেকে না। পরে আমরা চলে আসলাম। আমার কিছুতেই আর মন ভালো লাগে না, বুঝেছো? যে ওই রাস্তায় ফেরিওয়ালাটা ডাক দেয়, ওই শব্দ শুনি না। রিক্সায় যাচ্ছে, রিক্সাওয়ালার ঘাম ভেজা পিঠটা। আমার মেয়েরা বলে কি, তুমি আর আব্বা তোমরা হলো এই সমস্ত কাব্য নিয়ে জীবন কাটাতে চাও, শোনো এই কাব্য দিয়ে জীবন চলে না, জীবন অনেক কঠিন। চলে আসলাম, দুজনেই চলে এসেছি নিজের দেশে। মাটির টানে মায়া, আমার শেকড় এখানে। আমরা ছোটবেলায় ফটিক গল্পটি পড়েছিলাম, তেমনি আমার জীবন, আমার সমস্ত কিছু, আমার মানুষ যাদেরকে নিয়ে ভালোবাসা। ওখানে পাশে বসে আছি, তাকালো, হাসলো, আবার তাকাচ্ছি, কথা নাই। আমার মেয়ে বলকে এইটাই তো ভালো, হ্যাঁ তোমরা তো একদম পাশে বসবে তো না। অভিনয় এমন একটা শিল্প মাধ্যম যার মাধ্যমে জীবন বোধ সম্পর্কে জানা যায়। এই কথাটি যদি একটু ব্যাখ্যা করতেন। না, আমি অত পণ্ডিত মানুষ না, ব্যাখ্যা না আসলে। জীবন বোঝার পথ হিসেবে আপনি অভিনয় করেন। অবশ্যই এটা সব পণ্ডিত ব্যক্তি যারা আছেন, যারা সব তারা ব্যাখ্যা করবেন। আমি এটাকে ভালোবেসেছি, এটার জন্যই আমি বলি যে আমি নিবেদিত প্রাণ, এবং আমি সৎ থেকেছি। আমার এই যেহেতু এটাকে পেশা হিসেবে নিয়েছি, আমি সবসময় বলি যে আমার এই কাজের প্রতি আমি সৎ থাকবো। সৎ এই কারণে যে আমি ঠিক আছে কোনো মতো শেষ করে দিয়ে চলে গেলাম, আমি কখনোই সেটা করি না। এবং যতদিন আমি তো কাজ করব, বেঁচে থাকবো, আমি এইভাবেই করবো আর কি। আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে শুটিং শেষ করে বাসায় গেলে আপনার কান্না পায়। এইসব কথা কেন সব মনে রাখো, এগুলো তো আমি কখন কি বলি। না, এটা তো খুব স্বাভাবিক। আপনি যতই বলুন যে আপনি পণ্ডিত নন বা আপনি এরকমটা জানেন না, এত কিছু বলেন না, আপনি কি জানেন যে আপনি খুব ধীর স্থিরভাবে ভীষণ মানে গভীর কথা সবসময় বলে থাকেন এবং খুব সুন্দর করে বলেন। জানি না আসলে এটা হয়েছে বোধহয় আমি অভিনয় করি দেখে, চরিত্রগুলো আমার তো কাজই চরিত্রকে নেওয়া আর কি, সেই চরিত্রটাকে জানতে হবে আমার। হ্যাঁ, আমি একটা গ্রামের একটা বঞ্চিত একটা বৃদ্ধ মহিলার যে মা, কেউ তার খবর নেয় না। হ্যাঁ, সবাই এখন ব্যস্ত, যেটা হয় আর কি। সেই মাটিকে বোঝার চেষ্টা আমাকে করতে হবে, বুঝে তারপরে আমি কিন্তু সেই অভিনয়টা করতে পারবো আর কি। অনেক সময় দেখা যায় যে আমি হয়তো গেছি শুটিংয়ে, তো ওরা রান্না টান্না করছে, আমি গিয়ে বলকি না ওরা ছেলেরা বলে মা ঘরে আসেন, গরম ফ্যান নেই এখানে, আমরা অসুবিধা নেই। আমি দেখি ওদের কিভাবে প্রত্যেকটা, আমাদের অভিনয় তো খালি আমি মুখে কথা বলছি না, সব কিছু দিয়ে শরীর বোঝাতে চাই সেই চরিত্রটা, তার ম্যানারিজম, তার তো দেখি যে কিভাবে সে করে, কাজ করেন একজন, তার চলা, তার বসার ভঙ্গি বা এগুলো প্র্যাকটিক্যালি শেখা বা দেখার চেষ্টা করি। বইয়ের ভেতর আমাদের সময় তো আসলে এখন যেমন অভিনয়কে আমরা পাঠ্য হিসেবে একটা বিষয় হিসেবে নিয়ে জানতে পারি, পড়তে পারছি, আমাদের সময় তো এই সুযোগটা ছিল না। তবুও আমরা সুযোগ পেয়েছি চর্চার মাধ্যমে। আমরা যে স্টেজ ড্রামা করেছি, আমরা যে দল নিয়ে কাজ করতাম, দিনের পর দিন প্র্যাকটিস করেছি, অভিনয় করেছি, তার ভিতর দিয়েও কিন্তু কিছুটা
আমাদের শেখা শেখার হয়েছে সুযোগ এবং হয়েছে। জানা হয়েছে আর আমি কি। একটু ছোটবেলার গল্পে যাব। 1943-এ জন্ম, সেই সময় তো দেশভাগও হয়নি, 47-এ দেশভাগ হয়েছিল। ওই সময়কার ঈদের সময়টা কেমন ছিল এই বাংলাদেশে? তখন তো বাংলাদেশ নেই। না যাই হোক, আমার হ্যাঁ, খুব ছোটবেলায় পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, আসানসোলের কথা মনে আসানসোলে, আছে। আচ্ছা। তো তখন আমরা তো আর দোকানে যেতে টেতে পারতাম না, আম্মাও যেতেন না। আব্বা হয়তো একটা জামা কিনে নিয়ে আসতেন, ওই জামাটাকে এমনি করে ধরে টরে মানে দেখে বারবার করে কখন সকাল হবে, আগের দিন হয়তো নিয়ে এসছেন, কখন সকাল হবে, কখন গায়ে দেব, আবার তো আম্মা লাগে ঠিক আছে রেখে দাও, রেখে দিয়েছেন, আবার বের করে দেখছি। তো এই যে আনন্দটা, এখন দেখি বাচ্চাদের কত কাপড়, আমাদের একটা জামা দিয়েই আমরা এত সুখী, এত মানে আনন্দিত, এত খুশি আর হতাম। এখন অনেক পেয়েও বাচ্চারা আনন্দিত হয় না। কত ভাগ করে, সকালে নামাজের আগে একটা পড়বে, নামাজে এসে আমার একটা, বিকেলে একটা। আমি না অবাক হয়ে দেখি যে আমাদের সময়ের চাহিদা কিভাবে, মানুষের রুচি পছন্দ বদলে গেছে। সবকিছু বদলে যায়, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যায়। হয়। একটা অন্য প্রসঙ্গে যাব। আপনার খুব শখ যে আপনি বৃদ্ধাশ্রম তৈরি করবেন, এই শখটার কারণটাও একটু জানতে চাই। অনেকেরই এই স্বপ্নটা কিন্তু রয়েছে। শখ ঠিক না আসলে, স্বপ্ন। স্বপ্ন কি, আমি দেখেছি যে বয়স হলে মানুষ মানে কত অসহায় হয়ে যায় না। সে যে সন্তানের জন্য, আমার যে কাজে মেয়েটি আছে, একটা কিছু দিলে না রেখে দেয়, খায় না। আমি বুঝি যে মাতৃত্ব ইয়ে থেকে, আমি তুমি খাও তো, ওরা তো বাইরে থেকে কিনে খাইয়ে খায়, তুমি খাও, তোমার তোমার দেখো তোমার শক্তি না থাকলে তুমি কাজ করতে পারবে না, এরকম। তো মায়ের যে সেই মাকে ফেলে যায় রাস্তার পাশে, খেতে দেয় না, এই যে কষ্টটা, এগুলো আমি কয়েকটা বৃদ্ধাশ্রমে গেছি এবং আবার দু একটা কাজও করেছি ওখানে থেকে। তো দেখেছি যে এই যে শেষ বয়সের অসহায়ত্ব, ছোটবেলায় মানুষ, শিশুরা যেমন অসহায় থাকে, একজন করে দিতে হয়, খাইয়ে দিতে হয়, মানে বৃদ্ধ বয়সটা তো ওরকম, মানুষের শক্তি চলে যায়, কর্মক্ষম থাকে না, আরেকজনের উপর নির্ভর করে। কিন্তু আমরা যে মা ওই শিশুকে অসহায় অবস্থায় এভাবে আঁকড়ে ধরে বড় করেছেন একটু একটু করে, কিন্তু সেই মাই যখন বৃদ্ধ বয়সে এরকম ইয়ে হয়ে যায়, তখন আমরা ছেলে মেয়েরা সে অবস্থাটা বুঝতে চাই না, আনটিল আনলেস আমরা ওই স্টেজে আসি আর কি। একদমই তাই। তো এই অসহায় অবস্থাটা আমাকে খুব মানে ভাবায়, কষ্ট দেয় যে কিছুই তো করতে পারলাম না জীবনে। দু একটা বৃদ্ধাশ্রমের সঙ্গে থাকি, মাঝে মাঝে চেষ্টা করি একটু ভালো সহযোগিতা করতে। কিন্তু আমি জানি না কিভাবে এর সমাধান সম্ভব। দুষ্টু ছিলাম, অসম্ভব বকা খেতেন প্রচন্ড। বকা তখন তো পাখার ডান্ডি দিয়ে দু একটা বাড়ি হয়তো হাতটা দিয়ে অত ই করেনি। বেশি রেগে গেলে তখন একটা যে কঠিন শাস্তি দিলে মনে থাকবে, যেমন ঝড় এসছে, মা হয়তো দরজা জানলা বন্ধ করার জন্য ব্যস্ত, পুট করে চলে গেলাম দৌড়ে পিছনের বাগানে আম কুড়াবার জন্য, ব্যাস, তাহলে তো সবই রায়। বাবা কখনো বকেছেন নাকি মা বেশি বকতেন? না, বাবা রাগ করতেন, খাতা সন্ধ্যার পরে ফিরে এসে দেখি কি ট্রান্সলেশন কি হলো, এগুলো একটা ধমক দিতেন, ওই ধমকে এই সমস্ত আত্মাকে কেঁপে উঠত। একটা বিষয় জানতে চাই, এই সময় এসে জীবনে কি মনে হয় যে জীবনটা অন্যরকম হতে পারতো? না, কোনো দুঃখ আমি সবসময় পজিটিভ, যতটুকু পেয়েছি আমি মনে করি যে আমি যতটুকু কাজ করেছি, মানুষের ভালোবাসা, হ্যাঁ, সেটার জন্যে আমার খুব একটা চাহিদা নাই, হ্যাঁ, জীবনে যেটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে। আমি কিন্তু খুব অল্পে তুষ্ট একজন মানুষ আর কি, যে সেজন্যে আমার সব কিছুই ভালো লাগে। তরুণ বয়সে মেয়েবেলা আর পরিণত অবস্থায় নারী, এই দুটোর মধ্যে মূল পার্থক্য কি? না, পার্থক্য তো অনেক কিছু। এই পথ চলার ভেতর দিয়ে তার যে অভিজ্ঞতা, হ্যাঁ, এবং চলতে চলতে সমস্ত জীবনকে জানতে পারা, জীবনের কঠিন দিকগুলো, বাস্তব দিকগুলো মুখোমুখি অনেক সময় হয়ে কিভাবে সেটা অতিক্রম করতে হয়। এবং এখন তো জীবন আমাদের সময় একদম বন্ধ ঘরের মধ্যে বলা যায়, হ্যাঁ, আমরা উকি দিয়ে দেখতে হতো অনেক কিছু, সন্ধ্যা পরে ঘর থেকে বেরোতে পারবে না, সেই অবস্থা থেকে আস্তে আস্তে আজকে মেয়েরা দেখো, আমাদের সময় তো
হয় তুমি ডাক্তার অথবা টিচিং, হ্যাঁ, এই দুটো পেশা ছাড়া মেয়েদের। এখন মেয়েরা আমি অবাক হয়ে যাই, ট্রাফিক কন্ট্রোল করছে, হ্যাঁ, দাঁড়িয়ে 8 ঘন্টা সে মানে পায়ের উপর দাঁড়িয়ে সে যানবাহনগুলোকে পরিচালনা করছে, প্লেন চালাচ্ছে, যুদ্ধে যাচ্ছে আমাদের মেয়েরা। তো এগুলো তো আমাদের তো অর্জন, একেবারেই তাই। এত বড় অর্জন আমাদের। বেগম রোকেয়া সাখাওয়াতের সেই অবরোধবাসিনী বইটা পড়তাম আর মনটা বিদ্রোহে, হ্যাঁ, ভরে উঠতো। যে কেন মেয়েদের এত কষ্ট, এত কষ্ট। সেই বেগম রোকেয়া যে আলো জ্বালিয়ে গেছেন, আজকে দেখো আমরা সবাই আলোকিত, আমরা প্রতিবাদ করতে পারছি, আমরা একটা কিছু হলে সামনাসামনি দাঁড়িয়ে বলতে পারছি যে কেন এটা করলে। আগে তো সে সাহসটা ছিল। ওকে, এবারে শেষ প্রশ্ন। 26 বছর বয়সে দিলারা জামান যদি আজকে এই দিলারা জামানকে দেখতেন, তাহলে কি কি বিষয় নিয়ে গর্ব করতেন? কিচ্ছু নেই, অনেক কিছু রয়েছে। আমি সবসময় বলি যে কবির কথায় সেই হোক মোর পরিচয়, আমি তোমাদেরই লোক। সবাই আমার কাজ দিয়ে আমি সবার মনের মধ্যে যদি এতটুকু জায়গা করে রেখে যেতে পারি, আমি মনে করি আমার এই ক্ষুদ্র জীবন সেখানে সার্থক আর কি। একদম। আপনি সুস্থ সুন্দর থাকুন, আরও দীর্ঘজীবী হন, আমাদেরকে ভালো ভালো কাজ আর উপহার দিন, সেই প্রত্যাশা। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শকদের উদ্দেশ্যে সবার এই ঈদ সুন্দর হোক, মানুষের জন্য আমাদের ভালোবাসা থাকুক সারা আমৃত্যু পর্যন্ত, এবং আমরা সবাই দেশকে যেন ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এইটুকু আমার সবার কাছে দাবি আর কি। আবারও অনেক কৃতজ্ঞতা। বিদায় নিচ্ছি আমি মা। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। আপনারা দেখছিলেন মেরিল সিরাম সোববার নিবেদিত তারকার আড্ডা। আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 9টায় জিটিভির পর্দায়। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। ঈদ মোবারক।